এখন পাঠ করছি তিলোত্তমা মজুমদারের ছোট গল্প পুত্রেষ্টি। এই গল্পটি রচনাকাল নভেম্বর 2006। প্রকাশ হয়েছিল আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয়তে 23 ডিসেম্বর 2006। এই প্রথম সে এই স্টেশনে নামল। এত দূর রেল ভ্রমণ সেও এই প্রথম। দরিদ্র সাঁওতাল ঘরের ছেলে, চাষবাস পেশা। বাপ দুপাতা লেখাপড়া করেছিল, ছেলেকে পড়ালো। বুধিয়া নাম যে বাপের, সে ছেলের নাম দিল শান্ত। কালো, বড় বড় টানা চোখ, নিখুঁত পাতলা নাক, মাথার ঘন চুল কোঁকড়ানো ঠাসা। আঁচড়াতে গিয়ে সস্তার চিরুনি প্রায়ই ভেঙে যায়। ঠোঁট দুটি পুরু। ওই ঠোঁটে সে আর বাঁশিতে ফুঁ দেয় যখন, সুরের ঘোরে তন্দ্রালু দু চোখের পাতা পরস্পরের কাছাকাছি চলে আসে। বুধিয়া বাপ তখন ভাবতেই পারে না ছেলে তার মতো চাষবাস করবে। ওই হাতে বাঁশি মানায়, কলম মানায়। এখানকার মাটির মধ্যে যে রং, এই ছেলে সেই রঙের। এখানকার বাতাসের মধ্যে যে সুর, এই ছেলে সেই সুরের। অনেককাল আগে এক ঋষি এই ভূমিতে বসবাস করেছিলেন। প্রাণের স্পন্দনের মধ্যে জ্ঞানের বিভা তিনি ছড়িয়ে গিয়েছেন সকলকালের সব মানুষের জন্য। বুধিয়া বাপ অভাগাসে, তার স্বাদ পেল কিন্তু নাগাল পেল না, তাই ছেলেকে পড়ালো। প্রাণের ভিতর যে জ্ঞানের উন্মেষ, তাতে ছেলে শান্তর গভীর অধিকার। তাদের মেটে ঘরের ফাঁক ফোকর দিয়ে যখন খোলামকুচির মতো ঢুকে পড়ে ইতস্তত জ্যোৎস্না, শান্তর মুখের ওপর, বুকের ওপর পড়ে, তার বই খাতার ওপর পড়ে, তার আর বাঁশির ফুটোয় গলে সুর হয়ে বেরোয়, তখন বুধিয়া বাপ শান্তর মাকে বলে, বুঝলে, ওকে পড়াবো আমরা, কেমন, ঘটি বাটি বিক্রি করে পড়াবো। শান্তর মা গণনা করে মনে মনে, ঘটি বাটি, সে তো ওই গোনাগুন্তি কয়খান, তা দিয়ে তামাম পড়াশোনার খরচ। এমনি সব সরল উদ্বেগ সে প্রকাশ করে ফেলে, বলে, হ্যাঁ, কাঁসার থালা আছে বটে একখানা, সেই যেবার অজয়ের বানে বালুময় হলো চাষ জমি, তার আগের বছর মা কিনেছিল বাউল মেলায়, নাকি বলে জামাই থালা, সেই তোমার থালাখানা। আর ঘটি বাটি গেলাস মিলিয়ে হবে গোটা 6। বিক্রি করে আর ক টাকা? হ্যাঁ গো, পুরনো জিনিস কি চড়া দরে বিকয়? বুধিয়া হাসে তার কথায়। শক্ত চাষারে হাত দিয়ে চাপ দেয় শান্তর মায়ের হাজা ধরা খসখসে হাতে, বলে, আরে ও হলো কথার কথা, আসল কথা হলো যত দূরও পড়তে চায় পড়াবো আমি, তার জন্য তিল তিল করে পয়সা রাখছি। শান্তর মায়ের উদ্বেগ প্রশমিত হয়। সে ভাবে এই শীতের আগেই কয়েকটা কাঁথা বানিয়ে ফেলা দরকার। আঙিনার দক্ষিণে একটি নিম চারা গজিয়েছে আপনা আপনি, গরুতে না মারিয়ে দেয়। আহা, কি সুন্দর সবুজ কচি পাতা। ওর চারপাশে বেড়া লাগাতে হবে, ইঁদুর বড্ড বেড়েছে, আগামী হাটের দিনে কিনতেই হবে একটা ইঁদুরের কল। সংসারের এইসব ভাবনা চিন্তা কি সুখের। মলিন বস্ত্র, গায়ে দুঃখ নেই, হাজা ধরা হাত পায়ে খেদ নেই, মাথা ভরা চুলে উকুনের প্রাকৃতিক বসবাসে ঘৃণা, ভয়, আতঙ্ক নেই, বরং 2-4টি নখে টিপে মেরে ফেলার পরিতৃপ্তি তার চোখে প্রত্যহ ঘুম এনে দেয়। পরন্ত বেলায় একটু অবসর পেলে চুল শুকোতে বসে আঙিনায়। ওর সঙ্গে 2টি কথা বলে আর নিজেই নিজের চুলে বিলি কাটে আরামের। রাত্রিরে শান্তর বাপকে জড়িয়ে সে ভাবে, আহা, শান্ত বাঁশিটা বাজায় বড় মিঠে। ওর মতো আর কটা থাকতো যদি, নরম নরম শরীর, কোলে কাঁখে উঠত, আঙিনাময় ঘুরত গায়ে মাটি মেখে। বহুবার প্রকাশ করে ফেলা এইসব ইচ্ছার বিনিময়ে শান্তর বাপ বুধিয়া বলে তাকে, খাওয়া পড়া দিতে পারবো, শিক্ষা। মানুষের সন্তানকে মুরগির ছানার মতো বড় করা উচিত নয়। হ্যাঁ, কতক মুরগির ছানার মতোই বটে, স্বীকার করে শান্তর মা।
তাদের প্রতিবেশী সব ভোর হতেই যতেক খোঁয়ার খুলে দেয়, পিলপিল করে বেরিয়ে আসে জীবজন্তুর ছানা, মুরগির বাচ্চা, হাঁসের ছানা, বাছুর, শুয়োর পালে পোষে যারা, তাদের এক পাল এবং মানব সন্তানেরা। কিন্তু তারা কি বড় হচ্ছে না, বেঁচে পড়তে থাকছে না, খেতে পড়তে পারছে না? গরিবের ঘরে ছেলেমেয়েরা ওভাবেই বড় হয়। পুনরায় গর্ভবতী হওয়ার, পুনঃ সন্তানময়ী হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে শান্তর মা ঘুমিয়ে পড়ে। দূরের রেল লাইন দিয়ে রেলগাড়ি যায়, তার ধাতব শব্দ হামাগুড়ি দিয়ে ঢুকে পড়ে ঘরে ঘরে। কাল অবধি সেই শব্দ শুনে শান্তর বুধিয়া বাপ ভেবেছিল শান্তটা থাকবে না, চোখের সামনে ফাঁকা লাগবে। কিন্তু এ যাওয়া তো যাওয়া নয় তেমন করে, এক সমৃদ্ধ প্রত্যাবর্তনের আয়োজন মাত্র। উচ্চ শিক্ষার্থে ছেলে চলেছে দূরে। পিতা হিসেবে বুধিয়ার দায়িত্ব বিশাল, গৌরব বিপুল। উত্তেজনায় সে ঘুমোতে পারেনি গোটা রাত্রি। কাল রাত্রে রেলগাড়ির ধাতব শব্দে বুধিয়ার পাশে শোয়া শান্তর মায়ের পাঁজরগুলো মর্মর শব্দে বাজছিল। ওই রকম গাড়িতে চেপে শান্ত চলে যাবে কত দূর, আসবে তো, আবার আসবে। তবু তার বুক খালি খালি লাগছিল, দুই চোখ জলে উপচে উঠছিল, কি এক তীব্র কষ্ট তার। সে এই রাত্রে এমনকি শান্তর বাপের কাছেও তা প্রকাশ করতে চায়নি। মায়ের কষ্টের সঙ্গে বাপের কষ্ট মেলে না এক সময়, ইতিমধ্যে সে তা জেনেছে। এই রাত্রে শান্তর চোখেও ঘুম ছিল না। রেলগাড়ির শব্দ শুনতে শুনতে সে তার দুই প্রস্ত পোশাক, বাঁশি, বই ও টুকিটাকি ভরা ব্যাগ স্পর্শ করছিল। তার কোনো দুঃখবোধ ছিল না। আজন্মের চেনা এই গ্রামের অভাব সে কতখানি বোধ করবে তা নিয়েও সে ভাবিত ছিল না। সেও বরং বুধিয়ার বাপের মতোই উত্তেজিত কতকটা। কত দূরের, কেমন সে জায়গা সে ভাবছিল। রেলগাড়ি চেপে অত দূর, অতক্ষণ সে কখনো যায়নি। তাদের কোনো দূরবাসী আত্মীয় নেই, তাদের ভ্রমণ পিপাসাও নেই। তবে কেন তারা দূরে যাবে? অথবা ভ্রমণ সম্পর্কে ভাবনা চিন্তা করার সঙ্গতিও তাদের নেই। না হলে পূর্ব পশ্চিমে যে দিগন্ত রেখায় তাদের গাঁয়ের ফসলের ক্ষেত গিয়ে মেশে, সূর্যোদয় ও সূর্যাস্ত হয় যে প্রান্ত বরাবর, কি এক প্রত্যাশায় সে যে হেঁটে গেছে সেই দিকে, সে কেন? নতুনের আকাঙ্ক্ষা তাকে তাড়িয়ে বেড়ায়নি কি? অজানার প্রতি গভীর আকর্ষণ কি সে বোধ করেনি? প্রত্যেকবারই কি তার মনে হয়নি ওই দিগন্তের ওপারে অন্য কিছু আছে, এক অন্য জগৎ, যাকে সে তার বাঁশির সুরের মতোই একদিন হঠাৎ প্রত্যক্ষ করবে? সেও এক ভ্রমণ পিপাসা, এক আশ্চর্য দিদৃক্ষা তার। হয়তো মানুষ মাত্রই হয়ে থাকে নতুনের দর্শনাভিলাষী। আজ এই স্টেশনে পা দিয়ে তার লাগলো কিছু আলাদা। দোকানে বাজারে ঠাসাঠাসি রিক্সা ও সাইকেল আরোহীর অবস্থানে একে গঞ্জ বলা চলে। শান্তর কাছে এই হলো শহর দর্শন। শান্তর বুধিয়া বাপের কাছেও প্রায়। গ্রাম থেকে এই অবধি আসতে যে খরচ, তাতে বহুবার গতায়াত অকুলান হবে। খোঁজ খবর করতে বুধিয়া এসেছিল যেদিন, বুঝে গেছে। এও বুঝেছে তার কাছে এই হলো শহর, যেখানে মন চাইলেই ছেলেকে দেখতে আসতে সে পারবে না। তাতে কিছু নয়, ছেলে যেখানে থাকবে সে এক জ্ঞানপীঠ। প্রথম দিন এসে ঋষি যেখানে বসে ছাত্রছাত্রীদের পাঠ দিতেন, সেখানকার মাটি সে জিভে ঠেকিয়েছে। এইখানে রেখে যাবে ছেলেকে। সে আপ্লুত, আনন্দিত। তাকায় সে শান্তর মুখের দিকে। কোমল দাড়ি গোঁফ, মোহন, প্রিয়দর্শন, এই ছেলেটি কে? এ কি তার? আবেগ তার হৃদয়ে উপচায়। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রিক্সা পৌঁছলে ছাতিম আকাশমণি, আম, শাল, মহুয়া গাছের ছায়ার তলায় নীলমণিলতার সবুজাভা ঘেঁষে রিক্সার নির্দিষ্ট ভাড়া মিটিয়ে দিতে দিতে তার মনে হয়, আজ হতে শান্ত নয় একা শান্তর মায়ের, শান্তর বুধিয়া বাপের। আজ হতে শান্তর অধিকারী এই উদার, মহৎ, জ্ঞানী ও সুরশালী বিশ্ববিদ্যালয়।
শান্তর বাপ বুধিয়া গ্রামে ফিরে গেছে। ছেলের জন্য তৃপ্তি এবং গৌরব সত্ত্বেও বাবা হিসেবে তার দু চোখের কোণ চিকচিক করেছিল আসন্ন বিচ্ছেদের অভিব্যক্তি হিসেবে। তুলনায় শান্তর মুখ কিছু নির্লিপ্ত ছিল। এই তরুণ বয়সে প্রাণ মহাবিশ্বের সঙ্গে মিলিত হতে উন্মুখ। হতে পারে দিনকতক পরে সে গৃহকোণ এবং বাপ মায়ের সঙ্গে বিচ্ছেদ বেদনা অনুভব করবে। তাদের দাওয়ার যে খুঁটিতে ঠেস দিয়ে বসে সে আরবাঁশি বাজাতো, সেই খুঁটি দাওয়ার সেই প্রান্ত তার অভাব বোধ করবে যতখানি। তার মা গোয়াল সাফ করতে করতে আঁচলের খুঁটে চোখ মুছে নেবে যখন, তার বাবা ফসলের ক্ষেতে ব্যস্ত থেকেও উন্মনা হয়ে উঠবে, সেই সবই হতে পারে ফিরে ফিরে লাগবে তার হৃদয়ে। কিন্তু আপাতত সে এ নিয়ে বিচলিত ছিল না, বরং বাবার চোখে চোখ রেখে একটি স্পষ্ট জিজ্ঞাসা সে রেখেছিল, বাবা পারবে তো? বুধিয়া বাপ অকম্পিত স্বরে বলেছিল, পারবো। তুই? তোকেও তো পারবো। সেও বলেছিল অবিচলিত, হ্যাঁ পারতেই হবে, কষ্ট করতেই হবে বাপ ও ছেলেকে। যে পড়াবে সে সর্বস্ব দিয়ে পড়াবে। ভালো ফসল হলে চললো একরকম, না হলে জমি বেচে দেবে, গাই গরু বেচে দেবে। কটা তো বছর, ঠিক পারবে। যে পড়াবে তার সর্বস্বপণ, যে পড়বে তার জন্য রইল কৃচ্ছ্র সাধন। যতটুকু না হলেই নয় ততই সে পাবে। দরিদ্রের ছেলে, এভাবেই চলতে হয়। এখন এই আম্রকুঞ্জের ছায়ায় সে নতুন সঙ্গী সাথীর সঙ্গে বসে আছে। উজ্জ্বল ঝকঝকে তরুণ তরুণীরা, একজন গাইছে, একজন নাচছে, দু তিনজন গিটার কোলে উচ্ছল, একজন নীল তকলেহি জিন্সের ওপর লাল টকটকে টপ পরে মাথার দীর্ঘ রাশিকৃত চুল দিয়েছে খুলে। নাকে তার নাকছাবির ওপর রোদ্দুর পড়ে চিকচিক করছে। হাসলে তার গালে টোল পড়ল আর একটি গজদাঁত ঝিকমিক করে উঠল। শান্ত অপলক তাকে দেখতে দেখতে আরবাঁশিতে ফুঁ দিল। তার দু চোখের দুজোড়া পাতা কাছাকাছি আসতেই সে দেখতে পেল তাদের গাঁয়ের সোনা বৌঠান নদীর বাঁক, যেখানে একটি উঁচু মতো পাথরকে পাশ কাটিয়ে জল বয়ে গেলে জলে টোল পড়ে। নুড়িগুলি চিকচিক করে জলের তলায়, জলে ঝিকমিক করে রোদ্দুর। শান্ত চোখের পাতা খুলল। চোখে চোখ পড়ল তার গালে টোল পড়া গজদাঁতের মেয়েটির। নাম স্বস্তিকা। শান্ত সে, আর বাঁশি বাজায়। মেধাবী বলা যায় তাকে, মিতবাক, অন্তর্মুখী, তবুও অনুভবী বলা যায়। দরিদ্র সাঁওতাল ঘরের ছেলে, কিন্তু প্রেম দারিদ্র মানে না। শান্ত প্রেমে পড়ল স্বস্তিকার। স্বস্তিকা বলল, তুমি আমার রামকিঙ্কর। শান্ত বলল, কেন? স্বস্তিকা দু চোখে গাঢ় ঘোর লাগিয়ে বলল, আমার লাগে সেই রকম। তোমার চোখ, তোমার দৃষ্টি, তোমার শরীরের সকল ভাষ্য আদ্যন্ত শিল্পীর। কিন্তু সেই শিল্পী আমি নই, তিনি রামকিঙ্কর। এ তুলনা মাত্র, তুমি বুঝছো না আমি কি বলতে চাই। বুঝছি, তুমি যখন আমাকে গিটার বাদন শেখাও তখন যেমন বুঝি তেমনি। রাগ করেছ? না। বাজাও তোমার বাঁশি। আজ বাঁশির সর্বাঙ্গে যন্ত্রণা, আজ আজ বাজাতে বলো না তাকে। এই অবধি বলে শান্ত মৌন হলো। তারা দল বেঁধে ম্যাসেঞ্জার এসেছে। মৌরাক্ষী নদীর ওপর জলাধার প্রকল্প, ছোট ছোট পাহাড়ে ঘেরা। শান্তর স্তব্ধতায় স্বস্তিকা সঙ্গী হলো কিছুক্ষণ। তারপর উড়ে উড়ে অন্যদের দলে ভিড়ল। এখানে এখানে প্রত্যেকেই প্রাণবান। একজন বলল, কিরে কেষ্টবাবুকে ছেড়ে চলে এলি? কালো, বড় বড় টানা চোখ, নিখুঁত পাতলা নাক, বাঁশি বাজায়। প্রেমেও গভীর পড়েছে তাই কেষ্টবাবু। প্রশ্ন শুনে ঠোঁট ওল্টালো স্বস্তিকা। প্রেমে পড়তে দারুণ লাগে, কিন্তু তার বেদনা বহন সহজসাধ্য নয়। কতই বা ওজন স্বস্তিকার? 38 কিলোগ্রাম। সে গিটার টেনে নিল। কেবল শান্তই আলাদা বসে আছে, একলা। স্বস্তিকা তাকে ছেড়ে ফিরে আসায় পুরোপুরি একলা। সে দেখছে জলাধারের শান্ত সবুজ গভীর জল স্লুইস গেট দিয়ে অন্য ধারে প্রপাত হয়ে উঠছে,
কি আশ্চর্য তীব্র শক্তি নিয়ে। সাদা বিচ্ছুরিত সেই জল, তাকে দেখলে মনে হয় এপারের রুদ্ধ গতির শোধ তুলতে ওপারে যা পাবে পায়ের তলায় গুঁড়িয়ে দেবে। তার আনন্দ লাগছিল না। সে আসতেই চায়নি প্রথমে, কারণ এই প্রমোদ বিহারের জন্য একটি পয়সা ব্যয় করতেও সে পারত না। কিন্তু স্বস্তিকা জোর করলো, ব্যবস্থা করলো। বন্ধুরা বলল, কেষ্টবাবুকে ছাড়া যাওয়া যায়। তারা চাঁদা তুলে তার ব্যয় বহন করলো। এখন তার মনে হচ্ছে তার আসা উচিত হয়নি। কেষ্টবাবু শুনলে সে কষ্ট পায়, রামকিঙ্কর শুনেও সে কষ্ট পেয়েছে। বন্ধুরা বিবিধ ক্ষেত্রে তার নামে চাঁদা তুলছে, তার মনে হচ্ছে সে বণ্টিত হয়ে যাচ্ছে তার ব্যয়ভারের মতোই। প্রতি মুহূর্তে গভীরতর হচ্ছে তার লজ্জা। ক্যান্টিনে সে চায়ের দাম দিতে পারে না, ডিম কলা পাউরুটি দিয়ে প্রাতরাশ সারতে পারে না সে, শুকনো মুড়ি চিবোয়। যে ছেলেটি তার সঙ্গে থাকে সে প্রথম তাকে কলা দিত, ডিম দিত। সে প্রত্যাখ্যান করলে জোর করত। এখন সে আর জোর করে না, বরং শান্তর দিকে পিঠ দিয়ে বসে খায়। ছেলেটি বুঝে গেছে শান্ত তার ডিম কলার তুল্যমূল্য বিনিময় পারবে না কোনও দিন। এই অক্ষমতা তার লজ্জা। চত্বরে বন্ধুদের মধ্যে একমাত্র তারই এমনকি বাইসাইকেলও নেই। এই বিশাল চত্বরে হেঁটে ফেরা কষ্টকর। কষ্ট তো করতে হবে সে জানতো, কিন্তু কান গরম হয়ে যায় যখন স্বস্তিকা ভুরু কুঁচকে বলে, একটা সাইকেল অন্তত কেন শান্ত। সে দরিদ্র, সে তা গোপন করতে প্রয়াসী নয়, সে ভান শেখেনি। কিন্তু কতখানি দারিদ্র তাদের সে ব্যাখ্যা করা যায়। বলা যায় কি, স্বস্তিকা, আমার মা ধান খেতে গেঁড়ি গুগলি খোঁজে, পথের ধারে ঢেঁকি শাক তুলতে যায়। কিষাণ রাখতে পারে না বলে বাবা কেবল মাকে নিয়েই ধান রোয়। নিজস্ব বলদ নেই বলে ভাড়া করে। আমরা বাড়িতে বেশিরভাগ দিন গুগলির ছেঁচকি দিয়ে ভাত খাই। বলতে পারলে তার আরাম হতো। জলাধারের উল্টো দিকে প্রপাতের জল শীর্ণ নদীর আকারে বয়ে চলেছে। সেখানে স্নানের আয়োজন। এক দফা মদ্যপান হয়েছে, শান্ত পানীয় স্পর্শ করেনি। বন্ধুরা ব্যঙ্গ করেছে, ওর বিলিতি রুজবে না, চাঁদা করে ওর জন্য মহুয়া নিয়ে এসো। চাঁদা করে হারিয়া, চাঁদা করে ছোট ছোট নুড়ির মতো এসে লাগছিল গায়ে। সে ক্ষুদ্রতা বোধে ভারী হয়ে উঠছিল। ভান শেখেনি এখনও, তার মুখ থেকে টের পাওয়া যাচ্ছিল তার যন্ত্রণা। তদ্দর্শনে বন্ধুরা উৎফুল্ল হয়ে উঠছিল। চাঁদা করে নিয়ে এসেছে যাকে, সে একটু প্রমোদ ফেরত দিক। অসুয়াহীন, নিষ্কাম, নির্দোষ এই চাওয়ায় এমনকি স্বস্তিকাও সামিল ছিল। এক অপার্থিব বেদনাময়। শান্তর সেই চোখ স্বস্তিকা দেখেনি। মেয়েরা পান করেছে, কিন্তু তারা নাইবে না। জনসমক্ষে মেয়েলি স্নান নিষিদ্ধ কর্ম। এমন শহুরে সংস্কার নিয়ে তারা পাড়ে দাঁড়িয়ে খলবল করছে। ছেলেরা গামছা তোয়ালে পরে জলে, শান্ত। তাদের খোলা প্যান্ট শার্ট অন্তর্বাস মেয়েদের ঘিরে আছে। একজন স্বস্তিকার গায়ে ছুঁড়ে দিল শান্তর প্যান্ট। বহু ব্যবহৃত স্ত্রীহীন পাঁশুটে ট্রাউজার। নে তোর বরের প্যান্ট। স্বস্তিকার গায়ে পড়ল। স্বস্তিকা দলা করে ছুঁড়ে দিল, তুই নে। আর একজন কেড়ে নিল, ছুঁড়ে দিল অপরকে। হাহা, হি হি, হো হো। মুহূর্তে জমে উঠল লোফালুফির খেলা। কারও পরিধেয় স্বয়ং চামড়ার কন্দুক হতে পারে না, এই বোধ রইল না। বালি ও কাদায় জড়িয়ে শান্তর ট্রাউজার কাতর আর্তনাদ করলে শান্ত ছুটে এলো এই বলতে বলতে, রেখে দে আমার প্যান্ট, ছিঁড়ে গেলে মুশকিল হবে, মাত্র দুটো প্যান্ট আমার, রেখে দে। সে ঝাঁপিয়ে ধরল একটি মাত্র পা, অন্য পা একটি মেয়ের হাতে। টানটানিতে জীর্ণ ট্রাউজার কোকিয়ে ছিঁড়ে ফেঁড়ে গেল মাঝ বরাবর। এই অত্যাশ্চর্য আমোদে হাহা করে হেসে উঠল সবাই। শান্ত একা, তার ছেঁড়া প্যান্টালুন বুকে করে সে বলল, ইস, মাত্র দুটো প্যান্ট আমার। কি করে সে ফিরে যাবে, কি পরে? চাঁদা উঠল। ম্যাসাঞ্জরের ছোট্ট বাজার থেকে পাজামা কেনা হলো। শান্ত প্যান্টের শোক ভুলতে পারছিল না। সে তো চাইলেই বানাতে পারবে না। একটি মাত্র প্যান্টে কত অসুবিধে হবে। সে দরিদ্র, কিন্তু অপরিচ্ছন্ন নয়। তার পোশাকে মালিন্য থাকতে পারে, ময়লা থাকে না। সে বারবার বলতে থাকলো, ইস, মাত্র দুটো প্যান্ট আমার।
খেতে খেতে বলল, চলতে চলতে বলল, গানের আসরে বলল, এমনকি গানের সঙ্গতে অন্য দিনের মতো বাঁশিতে ফুঁ দিতে পর্যন্ত উৎসাহী নয়। কারণ শুধু যে সেলাই ছিঁড়েছে এমন নয়, পাশ দিয়ে কাপড়ও ফেলে গেছে আড়াআড়িভাবে, মেরামত করাও যাবে না। ছেঁড়া প্যান্টালুনের জন্য তার কাতরতায় সকলে বিরক্তি বোধ করছিল। উৎসবের বাড়ির সামনে দিয়ে বলহরি হরিবল তুলে শবযাত্রী গেলে আনন্দিত মানুষের মধ্যে যে বিরক্তি বিরূপতা জন্মায়, শবযাত্রীদের প্রতি বন্ধুদেরও তেমনিই হচ্ছিল। সবচেয়ে খারাপ লাগছিল স্বস্তিকার। সে ফুঁসছিল, মজা করতে করতে একটা ঘটনা ঘটে গেছে, যেতেই পারে, তাই নিয়ে এই দীনতা কেন? শান্তর এই শোকে সে অপমানিত বোধ করছিল। কি এক গভীর লজ্জা যেন তার। কাঙালেপনার প্রতি ঘৃণাবোধ বারুদ হয়ে জমছিল। প্রস্তুত হচ্ছিল সে। শান্ত আরও একবার, ইস, আমার মাত্র 2টো প্যান্ট বলতেই জ্বলে উঠল সে। বলল, চুপ করো শান্ত, আর নিজেকে নামিও না। ভিখিরির অধম তুমি, বললেই পারো প্যান্ট কিনে দিতে হবে, সরাসরি না বলে ঘ্যান ঘ্যান করছো। বন্ধুদের চাঁদায় যখন মজা লুটতে পেরেছো, চাঁদা তুলে একটা প্যান্টও তোমায় দেওয়া হবে, এখন চুপ করো। শান্ত স্থবির হয়ে গিয়েছিল। কোনো ক্রমে ঢোক গিলে বলতে পারল, না, প্যান্ট চাই না, আর বলবো না। শান্ত আর স্বস্তিকার প্রেম ভেঙে গেল। মাস চারেকের এই প্রেম কাঁচা, কোনো আকার নেবার আগেই গেল। এই শাল বিথিতে, আম্রকুঞ্জে, নীলমণি লতার দোলায়, ছাতিম ফুলের উষ্ণ গন্ধে কত প্রেম জন্মায়, মরে যায়, লোকে মনে রাখে না। প্রেম সহজ কিনা, দুষ্প্রাপ্য, দুর্মূল্য বা গুরুত্বপূর্ণ কিনা, ব্যক্তিবিশেষ তা নির্ণয় করে। শান্তর কাছে এই প্রেম কী ছিল কেউ জানে না। তবে স্বস্তিকা ফের প্রেমে পড়ল এক গায়কের। শালবনে হাত ধরাধরি করে ঘুরতে ঘুরতে সেই গায়ক প্রেমিককে বলল, তুমি আমার বর ডিলান। এই ঘটনার অন্তত 8 মাস পরে শান্ত নামের দরিদ্র সাঁওতাল পরিবারের ছেলেটা নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলে পড়ে। এই 8 মাস সে নিয়মিত ক্লাস করেছে, আড্ডা বিশেষ দেয়নি, কিন্তু নিজের ঘরে পড়াশোনা করতে দেখা গেছে তাকে। বাঁশিও বাজিয়েছে খেয়াল খুশি মতো। স্বস্তিকার দিকেও যে সে খুব আহত চোখে তাকিয়ে থাকতো এমন নয়। মোট কথা, তার জীবনযাপনে কোনো অস্বাভাবিকতা কারও নজরে আসেনি। তার মৃত্যুর জন্য কোনোভাবেই প্রেম ভেঙে যাওয়াকে দায়ী করা যায় না। এবং হ্যাঁ, আত্মহত্যার আগে তার বাবা বুধিয়াকে সে চিঠি লিখে রেখে গেছে একটি কথার, বাবা, এই বিশ্ববিদ্যালয় গরিবের জন্য নয়। এই বিশ্ববিদ্যালয়ে এক জ্ঞানপীঠ, এক ঋষিপ্রতি মানুষ এখানে বসবাস করতেন। প্রাণের স্পন্দনের মধ্যে জ্ঞানের বিভা তিনি ছড়িয়ে গিয়েছেন। জ্ঞানের শুষ্কতার উপর বিছিয়ে গিয়েছেন সরস সবুজ প্রাণের ধারা। এই স্থান কেন আমার ছেলেকে আত্মহত্যায় প্ররোচিত করল? এই প্রশ্নের জন্য উপাচার্য অপেক্ষা করেছিলেন। কোনো পিতা এই প্রশ্ন করলে স্বয়ং জ্ঞানী উপাচার্যের পক্ষেও জবাব দেওয়া সম্ভব হয় না। কিন্তু বুধিয়া বাপ এ প্রশ্ন করেনি। সে কারও বিরুদ্ধে অভিযোগ করেনি, কারও কাছে কাঁদেনি। পুলিশের কাছে যাওয়া, মর্গ থেকে ছেলের দেহ নিষ্কাশন এবং শ্মশান যাত্রা পর্যন্ত সে নির্বিঘ্নে সমাধা করেছিল। মৃত সন্তানের জ্বলন্ত চিতার সামনে কেবল সে বারে বারে গামছায় মুখ মুছেছিল। পরদিন উপাচার্যের ঘরে সে সহজে প্রবেশাধিকার পায়। উপাচার্য কিছু সান্ত্বনার কথা গুছিয়ে রেখেছিলেন, কিন্তু বুধিয়া বাপ তাকে কিছু বলার সুযোগ দিল না। যদিও দৃষ্টিতে অস্থিরতা ছিল তার, তবু চোখে জল না এনে, মুখের রেখা এতটুকু না কাঁপিয়ে সে বলল, যদি অনুমতি করেন ওর জিনিসগুলি আজই নিয়ে যায়, যাতায়াতে অনেক খরচ। উপাচার্য দ্রুত বলেন, হ্যাঁ নিশ্চয়, কি আর বলবো, আজকালকার ছেলে মেয়ে অভিমানী, অসহিষ্ণু, আপনার কষ্ট। যদি বকেয়া কিছু থাকে মিটিয়ে দিয়ে যায়। না না, সেরকম কিছু নেই, জিনিসগুলি নিয়ে যায়, নমস্কার। ছেলের ঘরে এলো সে। তোষক, মশারি, বালিশ, চাদর। শান্ত এতে ঘুমোতো, বাঁধল সব। টেবিলে বই খাতা, শান্ত পড়তো, ব্যাগে ভরল। শান্ত কোথায়? সে ওপরের দিকে তাকালো, সিলিং ফ্যান দুলছে। শান্ত,
বুধিয়া বাপ বেরিয়ে এলো তাড়াহুড়ো করে। ছেলেরা তাকে সাহায্য করলো জিনিসপত্র নিতে। 7 দিন পর উপাচার্যের সাক্ষাৎ প্রার্থী হয়ে এলো সে আবার। উপাচার্য বিস্মিত হলেন। তার মনে পড়ল যাতায়াতে অনেক খরচ। জটিল ভাবনা এলো মনে। মন্ত্রণা দেবার মানুষের অভাব নেই। লোকটা কি নতুন করে ঝঞ্ঝাট পাকাতে চায়? তিনি শান্তর পিতা বুধিয়াকে ডেকে নিলেন। বুধিয়ার চোখ আজ স্থৈর্যময়। একটি ঝোলা কাঁধে সে এসে দাঁড়ালো উপাচার্যের মুখোমুখি। উপাচার্য বসতে বললেন। বসল সে, ফিকে হাসল, বলল, কত ব্যস্ত আপনি, ক্ষমা করবেন, কাকে কি দেব জানি না। বলতে বলতে ঝুলি থেকে সে বার করলো 4টে বই। উপাচার্যের টেবিলে রেখে বলল, এই বইগুলি ও নিয়েছিল লাইব্রেরি থেকে, সেদিন দেখিনি, ওর ভেবে নিয়ে গেছিলাম, আসি, নমস্কার। উপাচার্য স্তব্ধ হয়ে রইলেন। তার টেবিলে 4টে টেলিফোন বাজছে একের পর এক। তিনি ধরছেন না। সামনে লাইব্রেরির বই, তার নিজের কাছেও রয়েছে কত, কলেজের, বিশ্ববিদ্যালয়ের, ফেরত দেওয়া হয়নি। তিনি দেখছেন বুধিয়া চলে যাচ্ছে। তিনি ফোন ধরলেন। বুধিয়া ফিরল আবার। বুধিয়া শান্তর বাপ, এক দরিদ্র সাঁওতাল পিতা। 2 পাতার লেখাপড়া শিখেছিল, তাই ছেলেকে পড়াতে চেয়েছিল। বলল, আর একটা কথা স্যার। উপাচার্য টেলিফোনকে বললেন, 1 মিনিট প্লিজ। রিসিভারে হাত চাপা দিলেন। চোখে জিজ্ঞাসা। বুধিয়া বলল, আমার ছেলে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে যা লিখে গেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সে অন্যায় কথা লিখেছে। আসি স্যার, নমস্কার। বুধিয়া বেরিয়ে এলো। কিছু দূর পর্যন্ত রয়ে গেল উপাচার্যর দৃষ্টি, তারপর হারিয়ে গেল লোকটা। রোজকার ক্লাস চলছে, এখানে ওখানে আড্ডা। কেউ লক্ষ্য করলো না, জানলও না কেষ্টবাবুর বাপ পয়সা খরচ করে আজ আবার এসেছিল। এখন সে 2 আঙুলে তুলে নিচ্ছে একটুখানি মাটি, জিভে ঠেকাচ্ছে। এই আম্রকুঞ্জে, ছাতিমতলায়, নীলমণিলতার সঞ্চারে এক ঋষি প্রতি মানুষ ছিলেন বলেই নয়, এই মাটিতে তার ছেলের যন্ত্রণা, ঘাম, অশ্রু আর বাঁশির ধ্বনি মিশে আছে বলেও। মিশে আছে তার শেষ মুহূর্তের প্রাণবায়ু।